ভয় দেখাচ্ছেন? ভয় দেখাচ্ছেন আপনি আমাকে? শুনুন ইয়াসার মির্জা, আমি আপনাকে ভয় পাই না। আমার সাথে উল্টাপাল্টা কিছু করতে এলে ঠ্যাং খোঁড়া করে দেব আপনার। ইয়াশার দাঁত কিরমির করে আলোর দিকে এগিয়ে যায়। আচ্ছা, তাই নাকি? আলো ভয় পেয়ে গেলেও টানটান হয়ে দাঁড়িয়ে থাকে। ইয়াশার আরেকটু এগিয়ে গিয়ে আলোর হাতের কবজি ধরে দাঁত খিচিয়ে বলে, বাড়াবাড়ি করতে নিষেধ করেছি না আলো? বেশি বোঝো তুমি? আজ তোমার এই হাল তোমার বেশি বোঝার কারণে। তা কি তুমি জানো কেন আমায় চড় মেরেছিলে সেদিন? আলো ইয়াশারের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে গায়ের সমস্ত শক্তি খরচ করে। ইয়াশার তার দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হেসে বলে, কই তোমার অর্জন কোথায়? একটা স্টেপ দেখাও তো, দেখি কেমন কারাতে জানো তুমি। আলো 2 মিনিট কলাকাটা মুরগির মতো ছটফট করে নিস্তেজে হয়ে পড়ে। রাত 10টার সময় মানুষ কম্পোস্ট বানাতে চায়? আমার জায়গায় অন্য কেউ হলে সেটাই ভাবতো, যেটা আমি ভেবে ফেলেছি। সেজন্য আমাকে খুনি বানিয়ে দেবে? কেন, ভুল বললাম কোথায়? আমার ভাইদের মেরে বড় ব্রিজের নিচে কচুরিপানার মধ্যে কিংবা মিউনিসিপ্যালিটির ড্রেনে ফেলে দিয়ে আসবেন, বলবেন নি এমন কথা? শামিন শামিন থতমত খেয়ে যায়। কয়েক মুহূর্ত চুপ করে থেকে মিনমিন করে বলে, ভয় দেখিয়েছে শুধু, করতাম না কিছু। খুন খারাপি কখনো করিনি। রাত 10টার সময় কম্পোস্ট কে বানাবে পাগল ছাড়া? আমি রাত 3টার সময় বানাবো, তাতে তোমার কি? গোয়েন্দা বাপের গোয়েন্দা গুণ না? কণ্ঠে তেজ নিয়ে বলে উঠল শামিন। আলো শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন আবারও আগের মূর্তি ধারণ করে বলে, আর যদি কখনো দেখি আমি বেশি লম্ফ ঝম্প করছো, তাহলে খুব খারাপ হয়ে যাবে আরো। আজ কিছু বললাম না, চেয়েছিলাম শাস্তি দিতে, দিলাম না। মেয়ে মানুষ, দুর্বল প্রজাতি, তাই। কি করতেন? গায়ের জোর দেখাতেন? আপনার মতো কাপুরুষেরা আর কি বা পারে? সব পারিবারিক শিক্ষা। নিজের মা চাচিকে দেখেছেন আজীবন বাবা চাচার পায়ের তলায় পিষ্ট হতে, সেটাই শিখেছেন। আপনার মতো পুরুষেরা ওই কথিত পুরুষ ধর্মের অনুসারী পূজারী। আচ্ছা, আর তোমার বাবা কি করতো? তোমার মাকে মাথায় উঠিয়ে নাচতো সারাদিন? ঠাট্টা গলায় বলে ইয়াশার। আলো কিছুক্ষণ চুপ করে ইয়াশারের চোখে চোখ রেখে বলে, আমার বাবাকে দেখেছি সারা জীবন আমার মাকে বুকে রেখেছে, না মাথায় না পায়ের তলায়। একজন স্ত্রীর স্থান তার স্বামীর বুকে। আলোর এই একটা কথাই কি ছিল শামিন জানে না, কিন্তু এই কথাটিতে শামিন থমকে গিয়েছিল। স্বামী স্ত্রীর সম্পর্কের সমীকরণের পাঠের হাতেখড়ি হলো শামিনের। সেটা টের পেল না কেউই। দীর্ঘ সময় অতিবাহিত হয়। আলো বলতে থাকে, অবশ্য আপনি এসব বুঝবেন কি করে? আপনার বাবা আপনার সামনে কখনো আপনার মাকে বলেছে ভালোবাসি? শামিন রোবটের মতো মাথা নাড়িয়ে বলে, না। বলে যেন সে আলোর হাতে চাবি দেওয়া পুতুল হয়ে গিয়েছে। আলো বলে, কিন্তু অসংখ্যবার আপনার সামনেই আপনার মাকে ধমকেছে, তাই তো? সেই জন্যই তো শুধু শিখেছেন স্ত্রী ধমকের জিনিস তুচ্ছ। কিছুক্ষণ চুপ করে আলোর দিকে তাকিয়ে শামিন হঠাৎ করে নরম গলায় বলে ওঠে, বেশি চেঁচিয়ে কথা বলবে না আর। পাড়ার প্রতিবেশী ভয়ঙ্কর লেভেলের কুচুটে, উল্টাপাল্টা কথা বানাতে ছাড়বে না। আমি সেটা বরদাস্ত করব না। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। আমি কোনো জোর খাটাবো না। দুর্বল জাতি তোমরা, জোর খাটানোর প্রয়োজনও নেই। আজ যে শাস্তি তোমায় দিতে চেয়েছিলাম সেটা হলো তোমার মুখে স্কচ টেপ লাগিয়ে রাখতাম। ইলহাম চোখ তুলে তার পিএস সিফাতের দিকে তাকায়। তারপর হাতের ফাইলটা দেখতে দেখতে বলে, ইহান এসেছে সাথে, পাঠিয়ে দাও। ইলহাম হাতের ফাইলটা বন্ধ করে দাঁড়িয়ে যায়। জুই কেবিনের পর্দা সরিয়ে ভিতরে ঢোকে। সিফাত চলে যায়। ইলহাম জুইয়ের পা থেকে মাথা পর্যন্ত দেখে বেগুনি রঙের পাতলা জর্জেটের শাড়ি, বড় গলার ব্লাউজ, ঠোঁটে কড়া করে লিপস্টিক। ইলহাম গম্ভীর কণ্ঠে বলে, এভাবে সেজে অফিসে এসেছো কেন? জুই একটা অনর্থক হাসি হেসে ইলহামের সামনের চেয়ারে বসতে বসতে বলে, প্লিজ ইলহাম, এসব তোমার ওই হাড় হাবাতে বউয়ের সাথে করো, আমার সাথে নয়। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ওম্যান, আমার যেভাবে ইচ্ছা সেভাবেই সাজবো। ইলহাম হেসে গদগদ হয়ে বলে, ওকে ওকে, রাগ করো না। আসলে তোমার এই সৌন্দর্য অন্য কেউ দেখলে আমার হিংসা হয়। কেন বোঝো না এটা? জুই ইলহামের দিকে তান্ন ঝুঁকে বলে, এসব কথার আর ছিঁড়ে ভেজবে না ইলহাম, আসল কথা বলো, বিয়েটা কবে করছো আমায়? কেন তোমার ওই বউকে ঘাড় ধরে বের করে দিচ্ছ না?
তোমার বড় ভাইকে কেন এত ভয় পাচ্ছ? ইলহাম একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে। ভাইয়াকে ভয় পাচ্ছি না জুই, ইহানের কথা ভাবছি। মা ছাড়া কিছুই বোঝে না ও। আর একটু বড় হোক, তারপর না হয়। জুই ইলহামের কথা শুনেই কপাল কুঁচকে ফেলে, দাঁতে দাঁত চেপে বলে। আর 1 বছর সময় দিলাম, তারপর যদি ওকে না তাড়িয়ে দাও না, তাহলে আমাকে তুমি হারিয়ে ফেলবে ইলহাম। ভাবি, ঈশিতার ডাকে ঋতু শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে ব্যস্ত হয়ে পড়ে। ঈশিতা এসে ঋতুর কাঁধে হাত রেখে চিন্তিত হয়ে বলে। কাঁদছো কেন? ভাইয়ার সাথে কিছু হয়েছে? ঋতু কান্না ভেজা কণ্ঠে বলে। ওই মেয়েটা আবার তোমার ভাইয়ের অফিসে এসেছে আপু। ঈশিতা রেগে গিয়ে বলে। আমি বারবার বলি চলো, বড় ভাইয়াকে বলি চলো, তুমি কেন আমার কথা শুনছো না? ভাইয়া ওনাকে শাস্তি হিসাবে ব্যবসা থেকে দূর করে দিবে আপু। আপনি ওনার ভোগান্তি চাচ্ছেন না। তাহলে মরো, তুমি মরে যাও। আলোর কণ্ঠ শুনে ঋতু আর ঈশিতা চমকে ওঠে। আলো তাদের দিকে তাকিয়ে আছে। ঋতু চোখ মুছে ওদিকে মাথা ঘুরিয়ে নেয়। আলো কণ্ঠে বিদ্রুপ মিশিয়ে বলে। এই যে তুমি, এদিকে তাকাও, এই বাড়ির লক্ষ্মী মেজো বৌমা, তাকাও বলছি। ঋতু ধীরে ধীরে তাকায় আলোর দিকে। আলো বলে। তুমি একটা জড় বস্তু, একটা অবজেক্ট, তুমি, তোমার মরে যাওয়া উচিত। ঈশিতা আলোকে বলে। এভাবে কথা বলবে না আলো, ভাবি এমনিতেই কষ্ট পাচ্ছে। আলো ঈশিতাকে উপেক্ষা করে বলে। কেন ওকে লাথি মেরে চলে যাচ্ছ না এখনো? তোমাকে কি আমার মতো জিম্মি করে রেখেছে? রাখিনি। তাহলে কেন একটা চরিত্রহীনের মায়ায় আটকে আছো? কবুল বলেছো বলে? ওর বাচ্চা পেটে ধরেছো বলে? হ্যাঁ তাই তাই। ডুকরে কেঁদে ওঠে ঋতু। আলো কণ্ঠে তেজ নিয়ে বলে। তোমাদের মতো অবজেক্টদের মরে যাওয়াই উচিত। ঋতু কাঁদতে কাঁদতে চলে যায়। ঈশিতা তার পিছু পিছু ছুটে যায়। আলো দাঁড়িয়ে আছে। ইসমাম পেছন থেকে বলে। এখানে কি নারী মুক্তির আন্দোলন চলছে? আলো ঘুরে পেছনে তাকিয়ে চোখ মুখ কুঁচকে ফেলে। ইসমাম আলোর দিকে এগিয়ে যায়, নিচু স্বরে বলে। তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি আদ্রিতা। বেগম রোকেয়ার থেকে কোনো অংশে কম না তুমি। আর আমি তোমাকে যত দেখছি তত আমার মেজাজ খারাপ হচ্ছে। ঋতুর চেয়েও বড় জড়বস্তু তুমি, একটা ক্রিমিনাল ভাইয়ের হনুমান তুমি। ইসমাম চুপ করে আলোর দিকে তাকিয়ে থাকে। আলো দ্রুত পায়ে হেঁটে স্বামীনের ঘরে চলে যায়। ইসমাম ঠায় দাঁড়িয়ে থাকে, মনে মনে বলে ওঠে। বারবার বলেছি এইসবে জড়িও না, কিন্তু না, তোমার তো সাহসিকতা দেখাতে হবে। তোমার আর ভাইয়ার সংঘাতে আমার অনুভূতিকে জলাঞ্জলি দিতে হলো অদ্রিতা। গাড়ি থেকে নেমে ইমতিয়াজ মির্জা শান্তি নীরের অন্দর মহলে প্রবেশ করে। রিয়াজ গাড়ি থেকে তার ব্যাগ নামিয়ে লিভিং রুমে রেখে চলে যায়। গায়ের ব্লেজার খুলে একটা ডিভানের উপর রেখে ইহানকে ডাকতে থাকে। রান্নাঘর থেকে ঋতু বের হয়ে অবাক চোখে তাকায়। বাবা আপনি, আপনার তো সামনের সপ্তাহে আসার কথা ছিল। কাজ শেষ হয়ে গিয়েছে, তাই আর বসে থেকে কি করতাম। ইনান দাদুর কথা খুব মনে পড়ছিল। সে কোথায়? তার ফুপির কাছে। ঋতু আমতা আমতা করে জবাব দেয়। সে আসলে চিন্তায় পড়ে গিয়েছে। স্বামী নিয়াসার বাড়িতে নেই। এই অবস্থায় তার শ্বশুর যদি আলোকে দেখে তাহলে ঋতু কি বলবে? সিঁড়ি বেয়ে ইসমাম নিচে নেমে দাঁড়িয়ে পড়ে। ইমতিয়াজ মির্জা উঠে দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে আছে ইসমামের দিকে। ইসমাম কয়েক মুহূর্ত সময় নিয়ে বলে। কেমন আছেন বাবা? ভালো। তুমি হঠাৎ কি মনে করে? আমি তো ভেবেছিলাম একেবারে আমার জানাজায় এসে উপস্থিত হবে। ইসমাম এগিয়ে গিয়ে বাবার সাথে সৌজন্যমূলক কোলাকুলি করে নিচু স্বরে বলে। কাজ ছিল কিছু। ও আচ্ছা আচ্ছা, আমাদের জন্য আসনি তাহলে? ইসমাম কিছু বলে না। ইমতিয়াজ স্বাভাবিক গলায় বলে। এসেছো যখন নিজের ব্যাগটা বুঝি নিয়াও, আর তার সাথে নিজের দায়িত্বটাও। সিঁড়ি বেয়ে আলো নিচে নেমে আসে। ঋতু মাথায় হাত দিয়ে বিড়বিড় করে বলে। এরই ঠিক এই মুহূর্তে নিচে নামার ছিল। ইয়া মাবুদ, আমি এখন কি করব? ইমতিয়াজ মির্জা অবাক হয়ে আলোর দিকে তাকিয়ে আছে। আলো নেমে দাঁড়িয়ে পড়ে লিভিং রুমে। ঋতু একবার আলো আর একবার ইমতিয়াজ মির্জার দিকে তাকায়। ইমতিয়াজ মির্জা আলোর দিকে তাকিয়ে থমকে ওঠে। এই মেয়ে, এখানে কি তোমার?
ও এখন এই বাড়ির লোক বাবা, তোমার বড় ছেলের বউ। স্বামী নিয়াসারের কণ্ঠ শুনে ইমতিয়াজ মির্জা সদর দরজার দিকে তাকায়। চোখ থেকে সানগ্লাস খুলে ফেলে বাবার দিকে তাকিয়ে আছে শামিন। এয়ারপোর্টে নেমেই ইমতিয়াজ বড় ছেলেকে ফোন করেছিল। শামিন তাই ছুটে এসেছে যাতে আলোকে নিয়ে কোনো ঝামেলা তৈরি না হয়। বড় ছেলের বউ মানে? মানে আমার বউ, ওকে আমি বিয়ে করেছি। আলো স্বামী নিয়াসারের দিকে তাকিয়ে তার বাবার দিকে তাকায়। সে মনে মনে খুব চাচ্ছে এখন বাবা ছেলেতে যুদ্ধ লেগে গেছে। ইমতিয়াজ মির্জা ছেলের দিকে হাঁ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তুমি কি আমার সাথে মজা করছো? তোমার সাথে মজা করতে আমি আতাউল আলমের মেয়েকে বাড়িতে এনে শাড়ি চুড়ি পরিয়ে মাথায় ঘোমটা দিয়ে রাখবো বাবা? কোন সাহসে তুমি এই কাজটা করলে? তুমি কি পাগল হয়ে গিয়েছো? শেষে ওই আতাউর আলমের মেয়েকে, যে আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করেছিল, এই মেয়েটা তোমাকে চর মেরেছিল ভরা জনসভায়, সেটা তুমি ভুলে গেলে? শামিন বাবার কথায় উত্তর না দিয়ে আলোর দিকে তাকায়। তারপর বলে, তোমার শ্বশুর, সালাম দাও। আলো একবার শামিন একবার ইমতিয়াজ দেখে হনহন করে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। শামিন কোনো এক অজানা কারণে হেসে ফেলে। সে আসলে আগে থেকেই জানতো আলো ঠিক এই কাজটাই করবে। ইমতিয়াজ মির্জা বলে, কি ঐক্যদ্য এই মেয়ের! এটা তুই কি করলি বেটা? তাও আমাকে না জানিয়ে। গদি সেরেছি দেখে দাম দিচ্ছিস না দেখছি। কেন করেছিস এই মেয়েকে বিয়ে তুই বল? ভালো লেগেছিল। শামিন বাবাকে আসল কথাটা বলে না। ইসমাম ভাইয়ের কথা শুনে ভাইয়ের মুখের দিকে তাকায়। শামিন বলতে থাকে, মেয়েটা একটু আলাদা তাই ভালো লেগেছিল। আমি সংসার করতে পারলে তোমার অসুবিধা হবার কথা না বাবা। আমি যে বিয়ে করি সেটা তুমিও চাইতে। তাই বলে আতাউরের মেয়েকে? শামিন এক রহস্যময় হাসি দিয়ে বলে, হ্যাঁ, আতাউরের মেয়ে অদ্রিতা আলোকে। বাসার পরিস্থিতি কিছুটা থমথমে হয়ে আছে। ইমতিয়াজ মির্জা ছেলের উপর প্রচণ্ড অভিমান করে নিজের ঘরে বসে আছেন। ইহানকে ছাড়া কাউকে সে ঘরের ভিতর ঢুকতে দিচ্ছে না। শামিন স্বাভাবিক ভঙ্গিতে খাওয়া দাওয়া করে দোতলায় উঠে গিয়েছে, যেন কিছুই হয়নি। ডাইনিং রুমে ঈশিতার সামনে গিয়ে দাঁড়ায়। ইসমামের দিকে এক পলক তাকিয়ে ঈশিতাকে বলে, আসছি আপু। সামনের সপ্তাহে আসবি, বারবার ফোন দিতে আমার ভালো লাগে না। পরে মাথা নাড়ায়, ঠিকই, কিন্তু মনে মনে বলে, তোমার ওই রামগরুরের ছানা ভাইটা যতদিন আছে আমি এখানে আর আসছি না। পরে চলে গেলে ইসমাম বলে, মেয়েটার কি কোনো সমস্যা আছে? কেন বলতো? এমন অ্যাবনর্মাল চলা করে অদ্ভুতভাবে। সামান্য কথা বললেই লাফিয়ে ওঠে। অতিরিক্ত ন্যাকা মনে হয় না তোর? ও কি পোনা চাচার ইম্যাচিওর বেবি ছিল? ঈশিতা ভ্রু কুঁচকে তাকায়। গম্ভীর কণ্ঠে ইসমামকে বলে, বিদেশে থেকে থেকে খ্যাপা মেয়েদের দেখে দেখে পরীর মতো মিষ্টি নম্র ভদ্র মেয়েকে ন্যাকা লাগবেই, স্বাভাবিক। ইসমাম ঈশিতার দিকে তাকিয়ে বলে, তুই এত ক্ষেপে যাচ্ছিস কেন? আচ্ছা, ন্যাকা শব্দটা আমি ফিরিয়ে নিলাম। পরি হচ্ছে খাঁটি বাঙালি নারী, হয়েছে? ঈশিতা কোনো কথা বলে না, নাক চোখ কুঁচকে খেতে থাকে। এ বাড়ির একটা ছেলেও একটু ভদ্র সভ্য হলো না, এটাই তার আফসোস। শামিন খেয়াল করেছে সকাল থেকে আলোর মুখটা অস্বাভাবিক অন্ধকার হয়ে আছে। খেতে পর্যন্ত যায়নি নিচে। পাত্তা না দিয়ে ওয়াশরুমে ঢুকে জামা বদলে বেরিয়ে আসে সে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গায়ে পারফিউম মাখতে মাখতে আবারও আলোর দিকে তাকায়। আলো মাথা নিচু করে বিছানায় বসে আছে। গাড়ির চাবি আর সানগ্লাস নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় শামিন। আলো দৃষ্টি ঘুরিয়ে দরজার দিকে চায়। ইহানকে স্কুলের জন্য বিদায় জানতে পোর্চের নিচে এসে দাঁড়ায় ঋতু। পোনা চাচা ইহানকে স্কুলে আনা নেওয়া করে। ঋতুকে দাঁড়িয়ে থাকতে দেখে শামিন বলে, একটা কাজ করে দেবে ঋতু? কি কাজ ভাইয়া? অবাক হয়ে তাকিয়ে আছে ঋতু। ভাবি আসবো? ঋতুর কণ্ঠস্বর শুনে আলো নড়ে চড়ে বসে। গম্ভীর কণ্ঠে বলে, এটা আমার ঘর না, এত পারমিশন নেওয়ার কিছু নেই। ঋতু ভেতরে ঢোকে। আলোর দিকে তাকিয়ে বলে, কাঁদছিলেন নাকি ভাবি? কিছু বলার থাকলে বলে বিদায় হও, এই বাড়ির লক্ষ্মী মেজো বৌমা। ঋতু এগিয়ে গিয়ে বিছানার এক পাশে বসে। আলোর চোখের দিকে তাকিয়ে বলে, আপনি কি কোনো কারণে কষ্টে আছে? আলো ঋতুর দিকে তাকিয়ে বলে,
জোর করে তুলে এনে বিয়ে করেছে তোমার ভাসুর। প্রতিটা দিন কতটা মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছি আমি, আর তুমি আমাকে এই প্রশ্ন করছো? না, আমি আনন্দে আছি, এত আনন্দে আছি যে আনন্দে তোমাদের সবাইকে খুন করতে ইচ্ছে হচ্ছে। ঠিক সেটা না ভাবি, বলতে চাইছি শারীরিক কোনো সমস্যা? ডাক্তার ডাকবো কি না? আলো চুপ করে বসে থাকে। ঋতু বলতে থাকে, শারীরিক সমস্যার কথা আমার কাছে শেয়ার করতে পারবেন ভাবি, আমি তো আপনার বোনেরই মতো। কয়েক মুহূর্ত পরে আলো বলে ওঠে, ভাই দুটোর আজ জন্মদিন। প্রত্যেক বছর এই দিনে আমি কত কিছু করি ওদের নিয়ে। আজ দেখো, মুখটাও দেখতে পারছি না আমি আমার ভাইদের। এতটুকু বলে আলো থেমে যায়। কাদের এসব বলছে সে? এদের বলে কি লাভ? কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আজ বউবাজার এলাকার ফ্লাইওভার নির্মাণ প্রকল্প নিয়ে মিটিং বসেছে। শহরের নবনির্বাচিত মেয়র স্বামী নিয়াসার মির্জা কাগজপত্র ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। পাশ থেকে চা নিতে আসা 50 ঊর্ধ্ব এক মুরব্বী সালাম দিয়ে বলে, ভালো আছেন মির্জা সাহেব? শামীন কাগজ থেকে চোখ সরিয়ে লোকটাকে দেখে। চোখ থেকে সানগ্লাস খুলে ফেলে বলে, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আপনি? আল্লাহ তাআলা যেরকম রেখেছে আপনাদের দোয়ায় ভালো আছে। শামীন কাগজগুলো একজন প্ল্যানিং অফিসারের হাতে দিতে দিতে বলে, আপনি আমাকে আপনি আপনি করে বলছেন কেন চাচা? আমি তো আপনার ছেলের বয়সী। লোকটা খুশি হয় শামীনের কথায়, কিন্তু বলে, তুমি কত বড় একজন মানুষ, নগরপিতা আমাদের। শামীন ভ্রু কুঁচকে ফেলে, তারপর শুকনো একটা হাসি দিয়ে বলে, আমি শুধু সেবক চাচা, এসব কথা বলবেন না, এগুলো বলা ঠিক না। রাহাত কোথা থেকে এসে শামীনকে বলে। ভাই সাইডে চলেন, একটু কথা আছে। শামীন অবাক হয়ে রাস্তার পাশে গিয়ে বলে, কি? লিজের কাগজ নিয়ে ঝামেলা চলছে। ভুইয়ার দল লিজের মেয়াদ শেষ, কিন্তু দখল ছাড়ছে না। শামীন কিছুক্ষণ চুপ থেকে বলে, জাস্ট কটা দিন অপেক্ষা কর, ওদের ইচ্ছে মতো উঠতে দে, আমি দেখব বিষয়টা। রনি এসে বলে, ভাই কি কাজ বলেন, কি করতে হবে? একটু বয়েজ কলেজে যা। রনি হাঁ হয়ে শামীনের মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর রাগ দেখিয়ে বলে, ভাই এর জন্য কিন্তু আমাকে আলাদা বেতন দিতে হবে বলে দিলাম। আপনার ওই দুদু ভাতু শ্যালক দুটোকে দেখভাল করা চারটিখানি কথা না। শামীন রনির কথায় হেসে বলে। ফুলির মা একবার আলোর দিকে তাকিয়ে আবার নিজের কাজে মন দেয়। তারপর কিছুক্ষণ যেতেই বলে ওঠে, বিয়ের সময় ফুলির বাপটারেও আমার পছন্দ ছিল না ভাবি। বাপ মা এক প্রকার জোর করে বিয়ে দিছিল। প্রথম প্রথম আমিও আপনার মতো স্বামীর কাছে ঘেঁষতে দিতাম না। পরে কেমনে কেমনে জানি মায়ে পইরা গেলাম মানুষটার। আপনিও পড়বেন দেখেন ভাইজান, আমার লাখে। আলো চোখ রাঙিয়ে ফুলির মায়ের দিকে তাকিয়ে বলে, ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, এবার যাও। ফুলির মা একটা দীর্ঘশ্বাস ছেড়ে আপন মনে বিড়বিড় করে বলতে থাকে, এই শহরে কত বড় বড় লোক তাদের মেয়ে বড় ভাইজানের কাছে বিয়ে দেওয়ার প্রস্তাব পাঠাইতো। আমাদের বড় ভাইজান রে হেলা ফেলা ভাবনের দরকার নাই। আলো উঠে দাঁড়িয়ে ফুলির মাকে একটা কঠিন কথা বলতে যাবে, অমনি নিচতলা থেকে কেউ ডেকে ওঠে, আপু। আলো থমকে যায়, এক পলক ফুলির মায়ের দিকে তাকায়। ফুলির মা কিছু বুঝতে পারছে না। নিচে কেউ আবারও ডেকে ওঠে, আপু। আলো কয়েক মুহূর্ত থম মেরে দাঁড়িয়ে থেকে ছুটে ঘর থেকে বের হয়। না, সে ভুল শোনেনি। আজান আয়াতি ডাকছে তাকে, কিছু ভুল শোনেনি সে। দৌড়ে সিঁড়ি ভেঙে নিচে নামতে থাকে আলো। মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে পড়ে নিচে তাকায়। আজান আয়াত লিভিং রুমে দাঁড়িয়ে আছে। আলো ছুটতে ছুটতে নিচে নামতে থাকে। স্বামী নিয়াসার সিঁড়ির কাঁচটাতে দাঁড়িয়ে আছে। আলো দ্রুত পায়ে নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। শামীন তাকে
শামিন তাকে ধরে ফেলে। আলো বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। এক পলক শামিন ইয়াসারের দিকে তাকিয়ে সে কপাল কুঁচকে ফেলে। ইয়াসারের হাত সরিয়ে দিয়ে সামনে এগিয়ে যায়। আজান আয়াত বোনের দিকে ছুটে আসে। দুহাতে নিজের ভাই দুটোকে আগলে নিয়ে আলো চোখ দুটো বন্ধ করে ফেলে। কয়েক মুহূর্ত তিন ভাই বোন চুপ করে থাকে। শামিন ওদের দিকে তাকিয়ে দেখতে থাকে ওদেরকে। নীরবতা ভেঙে আলো বলে ওঠে, তোরা তোরা এখানে কিভাবে? আজান আয়াত চুপ করে শামিনের দিকে ভীত চোখে তাকায়। এর মধ্যে একটা লোক এসে বেশ বড় সাইজের একটা বক্স রেখে চলে যায়। আলো আজান আয়াতের দৃষ্টি অনুসরণ করে শামিনের দিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে ফেলে। তারপর আজান আয়াতের দিকে ঘুরে বলে, কি করেছে ওই লোকটা তোদের সাথে? মেরেছে তোদের? ভয় দেখিয়েছে? কি করেছে বল? আজান আয়াত কিছু বলার আগেই শামিন ঠান্ডা গলায় জবাব দেয়, ওসব কিছু করিনি, শুধু কলেজের সামনে থেকে ধরে এনেছি। আলো হতভম্ব হয়ে শামিনের দিকে ফিরে তাকায়। রাগী গলায় বলে, ধরে এনেছে মানে? কেন ধরে এনেছে? গুন্ডা কোথাকার ক্রিমিনাল। শামিন আলোর দিকে তাকিয়ে বলে, যা বাবা, সকাল থেকে তো ফ্যাঁস ফ্যাঁস করে কাঁদছিলে ভাইদের দেখতে পারছো না বলে। এ নিয়ে উপকার করলাম, তাতেও আমি গুন্ডা? ইয়ে তো না ইনসাফি। আলো শামিনের দিকে তেড়ে যায়। সেই জন্য ওদের তুলে আনবেন, সব কিছু গায়ের জোর করবেন, ক্ষমতার জোরে। তুলে আনিনি, কলেজের গেটের কাছে আমার লোক দাঁড়িয়েছিল। ওরা বের হতেই ওদেরকে জিজ্ঞেস করা হয় ওরা তোমাকে দেখতে চায় কিনা। ওরা হ্যাঁ বলেছে, তারপর নিয়ে এসেছে ওদের। জিজ্ঞেস করো। আলো আজান আয়াতের দিকে তাকায়। আয়াত বলে, আলো ভাইয়ের গায়ে দুমদাম কিল খুশি মারতে মারতে বলে, সেই জন্য গুন্ডাদের সাথে চলে আসবি? তোদের বুদ্ধি হবে না? ওরা কি করেছিল মনে নেই? যদি তোদের মেরে দিত, যদি ইয়াবা ভরে দিত ব্যাগে, জানিস না ওরা কত ভয়ঙ্কর? জানিস না? শামিন আলোকে কয়েক মুহূর্ত দেখে কণ্ঠস্বর গম্ভীর করে বলে ওঠে, ওদেরকে জিজ্ঞেস করো। ব্যাস, নাটক অনেক হয়েছে, এসব এখন বন্ধ। ভাইদের নিয়ে কেক কাটো আর হ্যাপি বার্থডে খতম করো। ওদেরকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো, নয়তো তোমার বাবা স্ট্রোক করবে। শামিন বক্স খুলে একটা বিশাল সাইজের কেক বের করে একটা টেবিলের ওপর রাখে। একে একে বাড়ির সবাই লিভিং রুমে চলে এসে ওদের দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। শামিন আলোর হাতে ক্যান্ডেল ধরিয়ে দিয়ে বলে, নাও এটা। আলো শামিনের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর হাতের ক্যান্ডেলটা ছুঁড়ে ফেলে দেয় সে। আজান এসে আলোর হাত ধরে নরম গলায় বলে, থাক না আপু, চলো কেক কাটি, এখন সুযোগ, যদি আর কখনো না পাই। আলো ভাইয়ের শুকনো মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে বলে, চল। তিন ভাই বোন মিলে কেক কাটছে। শামিন এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। ভাইদের কেক খাইয়ে দিয়ে তাদের কপালে গভীর চুম্বন এঁকে দেয় আলো। চোখ ছলছল করছে তার, ঠোঁট কাঁপছে। কিছুক্ষণ সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর নীরবতা ভেঙে আলো শামিনের দিকে কঠিন দৃষ্টি দিয়ে তাকায়। কণ্ঠে ঝাঁঝ নিয়ে বলে ওঠে, ওদেরকে সেফলি বাড়ি পৌঁছে দিবেন ভদ্রতার সাথে, আর কোনো গুন্ডামি নয় ইয়াসার মির্জা। রাতের খাবার খেতে আলো নিচে যায়নি। সীতারা শামিনের কথায় আলোর ঘরে দিয়ে গিয়েছে খাবার টেবিলে ইমতিয়াজ মির্জা খেতে বসেছেন ছেলেদের নিয়ে। খেতে খেতে বড় ছেলের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, চাচ্ছ কি আসলে তুমি? এত বড় একটা অঘটন ঘটিয়ে কোনো ব্যাখ্যা দিতে পারছো না। শত্রুর মেয়ের সাথে আর যাই হোক সংসার হয় না, এতটুকু বোঝার ক্ষমতা নেই তোমার? শামিন চুপচাপ খাচ্ছে। বাবার কথার উত্তর দিতে ইচ্ছুক নয় সে। ইমতিয়াজ নিজের ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাত ধুয়ে উঠে পড়ে। এখন বলে তো লাভ নেই, এসব তো তারই ভুল। নিজের হাতে ছেলেগুলোকে জেদি আর বেপরোয়া তৈরি করেছে। এখন কার কাছে অভিযোগ জানাবে সে? অন্ধকারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আলো চোখ দিয়ে দুফোঁটা অশ্রু ছড়ায়। কিছু সময় ভাইদের কাছে পেয়েছিল সে, তাতে কি আর মন ভরে? মনটা কেমন অশান্ত হয়ে আছে। ইচ্ছে করছে ওই লোকটাকে খুন করে এখান থেকে পালিয়ে যেতে। হাত দিয়ে চোখের পানি মুছে নেয় আলো। করবে না, কখনোই করবে না ক্ষমা ওই পিশাচটাকে, কখনোই না।
কিছু সময় যেতেই আলোর কেমন অদ্ভুত ঠেকে। শুকনো পাতার মচমচ শব্দ হচ্ছে, মাথা ঘুরিয়ে ডান পাশে ফিরে তাকায় সে। আজ বিকেলের দিকে ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছিল কিছুক্ষণ। খোলা বারান্দাটা শুকনো পাতায় ভর্তি হয়ে গিয়েছে, পরিষ্কার করা হয়নি। আলো মেঝের দিকে তাকায়, পাতাগুলো অমন নড়ছে কেন? বেশ অবাক হয় আলো। খানিকটা ঝুঁকে তাকাতেই শিউরে ওঠে সে, বিকট শব্দে চেঁচিয়ে ওঠে। সাপ! শামিন ঘরেই ছিল। আলোর চিৎকার ছুটে যায় বারান্দায়। আলোর ফ্যাকাশে মুখটা দেখে বারান্দার দরজার কাছে দাঁড়িয়ে পড়ে। আলো উন্মাদের মতো ছুটতে ছুটতে এসে শামিনের বুকে হুমড়ি খেয়ে পড়ে যায়। ঘটনার আকস্মিকতায় শামিনের চোখ দুটি রসগোল্লা সাইজের মতো বড় হয়ে যায়। আলো আতঙ্কে এতটাই জমে গিয়েছে যে সে খেয়াল করেনি সে কাকে আঁকড়ে ধরে রেখেছে। কয়েক মুহূর্ত কেটে যায়। শামিন আলোর মাথার দিকে দৃষ্টি রেখে মৃদু স্বরে বলে ওঠে, একটা সাপের ভয়ে ফেরাউনের বুকে আশ্রয় নিলে আসিয়া। আলো নিজেকে গুটিয়ে নিয়ে সরে দাঁড়ায়। শামিন এক পলক আলোর নিচু করে রাখা মুখটার দিকে তাকিয়ে সামনে এগিয়ে যায়। এদিক ওদিক তাকিয়ে বলে, কোথায় কোথায় সাপ? আলো শামিনের দিকে ফিরে তাকায় না। ওদিকে মুখ ঘুরিয়ে রেখে তর্জনী আঙ্গুল তুলে বারান্দার ডান দিকটা দেখিয়ে নিচু স্বরে বলে, ওদিকে ছিল। শামিন সাবধানে পা ফেলে এগিয়ে যায়। রেলিংয়ের কাছে গিয়ে নিচের দিকে তাকিয়ে পোনা চাচাকে ডেকে বলে। চাচা, রিয়াজকে একটু পাঠিয়ে দিন তো। নিচ থেকে পোনা চাচা উত্তর দেয়, তোমার ঘরে বাবা? হ্যাঁ, আমার ঘরে, তাড়াতাড়ি। কথাটি বলে শামিন আলোর দিকে এক পলক তাকিয়ে বারান্দার এ মাথা থেকে ও মাথা পায়চারি করতে লাগলো। আলো এখনো আতঙ্কে থেকে বের হতে পারছে না। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে দাঁড়িয়ে। রিয়াজ এসে দরজায় নক করতেই শামিন গিয়ে দরজা খুলে দেয়। তারপর বলে, বারান্দায় একটা সাপ দেখা দিই। রিয়াজ বারান্দার দিকে এগিয়ে যেতে যেতে বলে, রুমে যাব। কতবার বলেছি হাসনা হেনা গাছটা উপড়ে ফেলে দেয়, ওটার জন্যই এমন হচ্ছে। এই নিয়ে 2 বার। আমার কথা তো বিশ্বাস করেন না স্যার। ওসব কিছু না রিয়াজ, তুমি শেষ কবে কার্বলিক অ্যাসিড স্প্রে করেছিলে বাগানে? 2 সপ্তাহ আগে। এখন আবার ছড়িয়ে দাও। ফুলির মাকে বলো বারান্দা থেকে এইসব শুকনা পাতা পরিষ্কার করে দিতে। রিয়াজ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে চলে যায়। কোথাও কিচ্ছু নেই। ফুলির মা এসে বারান্দা সহ পুরো ঘরটাই পরিষ্কার করে দিয়ে যায়। আলো তখনও চুপচাপ দাঁড়িয়ে। শামিন হালকা কেশে আলোর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। আলো চোখ তুলে তাকায়। শামিন বলে, সাপ তোমার চিৎকার শুনেই মাগো বাপগো বলে পালিয়েছে। আর ঠিকই বলে, তোমার গলায় একটা অদৃশ্য মাইক রয়েছে। তুমি পলিটিক্স করলে মানাবে। মাইক ছাড়াই ভাষণ দিলে 3 কিলোমিটার দূরে থেকে শোনা যাবে। আলো খুব অপমানিত বোধ করলো কথাটাই যেন। তার কণ্ঠস্বর নিয়ে এমন কুৎসিত মন্তব্য এর আগে কেউ করেনি। কপাল কুঁচকে ফেলে অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে। এই মাত্র সে এই লোকটার কাছে একটা ভীতু মেয়ে প্রমাণিত হয়েছে। আলোর নীরবতা দেখে শামিন ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, বাহ, এই না হলে নারী। ভয় পেয়ে কাচুমাচু মুখ করে রাখবে, মাথা নিচু করে রাখবে, তা না করে কখনো বৈশাখের বিলের নতুন কই মাছ কিংবা ঝিলের চিংড়ি মাছের মতো পা ছুড়িয়ে লাফালাফি করতে থাকো। তোমাকে মানায় না আলো। আলো শামিনের দিকে তাকায়। কিছুটা সময় নিয়ে বলে, আত্মবিশ্বাসী মেয়েদের পুরুষ অপছন্দ করে জানি, কারণ শক্তিশালী আত্মবিশ্বাসী মেয়েদের পাশে তারা ইনসিকিউর ফিল করে। এদেশে পুরুষেরা স্বভাবগত কারণে দুর্বল শ্রেণীর মেয়েদের পছন্দ করে এসেছে। কারণটা হলো নরম মাটিতে আঁচড় কেটে খুব আনন্দ পাওয়া যায়। পুরুষের পছন্দের তালিকায় 1 নম্বরে থাকে বোকা বোকা সুন্দরী মেয়ে, যে কথায় কথায় কুর্নিশ করবে, জেদ দেখাবে না। শামিন আলোর দিকে তাকিয়ে বলে, খুব কথা জানো তুমি আলো। বয়সের তুলনায় বেশি ভারী ভারী কথা বলো। তাই এত আত্মবিশ্বাসী একটা মেয়ে সাপ দেখে কেন ভয় পাবে? সাপের দিকে তো তেড়ে যেত। কারাতে করতে সাপটার সাথে। শামিন আলোর দিকে তাকিয়ে বলে। কথাটা বলেই শামিন উচ্চ শব্দে হেসে ওঠে। আলো কপাল কুঁচকে রাখে। হাসি থামিয়ে শামিন বলে, আমি ভাবতাম পৃথিবীতে তুমি আমাকে বেশি ঘৃণা করো, এখন দেখছি ওই সাপটা বেশি দুর্ভাগা। আপনাকে ভয় পাই আমি, আর আপনাকে ঘৃণা করি। দুটো আলাদা ইয়াসার মির্জা। আলো একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলে।
আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ডিভানের দিকে চলে যায় শামিন। কথাবার্তা যেদিক থেকেই শুরু হোক না কেন, শেষ হয় শামিনের প্রতি আলোর ঘৃণার ঘোষণার মাধ্যমে। রোজ রোজ দর্শকবিহীন এই স্টেজে একই সংলাপ শুনতে শুনতে শামিনের কানে পোকা ধরে গেছে। শুধু একটাই কথা, ঘৃণা করি ইয়াসার মির্জা, পিশাচ ইয়াসার মির্জা, ফেরায়ুন ইয়াসার মির্জা, বিরক্তিকর মেয়ে একটা। ডিভানে গা এলিয়ে দিতে দিতে শামিন নিজের চিন্তা ভাবনা দেখে নিজে বেশ অবাক হয়। মনে মনে বলে ওঠে, জোরপূর্বক বিয়ে করে তুমি কি আশা করো শামিন? তোমার বউ তোমাকে মাথায় উঠিয়ে নাচবে, তোমার কাছে এসে বলবে প্রাণনাথ? ঘুমের মধ্যে ওই বেটা তোমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে না, সেটাই তোমার সৌভাগ্য ইয়াসার মির্জা। আলো দাঁড়িয়ে আছে। শামিন এসির পাওয়ার কমিয়ে দিয়ে নিজের গায়ে একটা চাদর টেনে নিয়ে ওদিকে ফিরে শুয়ে বলে ওঠে, ঘুমো, ওই বেচারা সাতটা তোমার কাছে ইহজনমে আর আসবে না। মারাত্মক ভয় পেয়েছে সে আজ।